স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। অন্য দেশের কেউ নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ। নিজেদের এমন অবস্থানের কথা জানিয়ে কোনো ধরনের টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা এমন দাবি জানান। শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অপর এক আলোচনা সভায় কোনো টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। 16 বছর যে দাবির জন্য লড়াই করেছি, ইলিয়াস আলীকে হারিয়েছি, সৌদি আলমকে হারিয়েছি, সেই দাবিটা হলো একটি নির্বাচন। সে নির্বাচন নিয়ে তো টালবাহানা কেন? নির্বাচন হয়ে সেই নির্বাচনে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারে যাবে তারাই সংস্কার করবে। বাকিটুকু আপনার সংস্কার প্রয়োজন, নির্বাচন সুষ্ঠু সংস্কার। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে নানাভাবে উস্কানি দিচ্ছে ভারত। আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। সেই উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে, আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন, জনগণই ঠিক করবে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে, সেটাতে ভয় পান কেন? অতীতে অত্যাচার নিপীড়ন সহ্য করে রাজপথে টিকেছিল বিএনপি। আবারও ১/১১ মতো কিছু ফিরলে ফের রাজপথে নামার হুঁশিয়ারিও দেন দলটির নেতারা। মানুষের পছন্দে ব্যক্তিকে নির্বাচিত করার ক্ষমতা দিতে হবে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ জুড়ে চাঁদাবাজিতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। চুরি আর কালো টাকার ভোট দেখতে চায় না জামায়াত। দুপুরে লালমনিরহাটে জামায়াতে ইসলামের জনসভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার 16 বছর বাংলাদেশকে জীবন্ত কারাগারে রূপান্তর করেছিল। ফ্যাসিস্ট শক্তি বিদায় হলেও তাদের ছায়া রয়ে গেছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। যারা বলে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, এটি সত্য নয়। জামায়াত সব ক্ষেত্রে নারীদের মর্যাদা ও নিরাপত্তা দুটি নিশ্চিত করবে বলেও জানান তিনি। জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মোগলহাট স্থলবন্দর, বিমানবন্দর চালু, সীমান্ত হত্যা বন্ধ সহ স্থানীয় নানা নাগরিক দাবি তুলে ধরেন নেতারা। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। এই দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন, সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। একটিকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে ছাত্র জনতার অভ্যুত্থান হয়নি। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে সাফ জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আবারও যেন দেশে স্বৈরশাসন ফিরে না আসে সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দেন তিনি। এছাড়া গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যুদস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। শনিবার সকালে সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেন এনসিপি নেতারা। 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 113টির সাথে একমত, 29টির সাথে আংশিক এবং 22টির সাথে দ্বিমত জানান তারা। বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতেই জাতীয় সনদ প্রস্তুত করা হবে। সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়,
পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাগিদ দেন, রাষ্ট্র কাঠামোতে কোনোভাবেই যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এককভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। এনসিপির অন্য নেতারা যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন সম্ভব, ঐকমত্য কমিশনকে সে পথ তৈরি করার আহ্বান জানান। বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে। অভ্যুত্থানটার কারণ কি? কারণ একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য না থাকা, এবং আমরা যদি একই ফ্রেমওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই, সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। সেই জায়গা থেকে জাতীয় স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোকে বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যমত্যে পৌঁছাইতে হবে। সংবিধান সম্পর্কিত বিষয়গুলোকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেয় এনসিপি। আমাদের সংসদকে কার্যকর আরো বেশিভাবে কিভাবে করা যায়। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, আওয়ামী লীগের মিছিল বন্ধে পুলিশ কাজ করছে, তবে তাদের নিষ্ক্রিয়তা চোখে পড়লে সংশ্লিষ্ট থানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কোনো পুলিশ সদস্য বদলি হওয়ার পরও নতুন কর্মস্থলে যোগ না দিলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে থানার বাইরে ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলেন তিনি, জানতে চান তাদের অভিযোগ সম্পর্কে। আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হচ্ছে না, আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে। আপনাদের সময় দেন, এটা আরো উন্নতি হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করে যাচ্ছেন, এই আরো উন্নতি হবে। আর আপনাদের কাছে আমি আবার একটা অনুরোধ করি, এটা সবসময় করি, আপনারা সত্যি সংবাদটা এটা আমাদের দিয়ে দেন। এদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার অপেক্ষায় আছে বলে অভিযোগ করেছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দীর নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এলডিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশ অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছে, এ সরকারকেও একসময় কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও সতর্ক করেন তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে সংস্কার কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন অলি আহমেদ। আপনারা কি দেশের জন্য কাজ করছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন? আমাদের সন্দেহ হয় আপনারা দেশের জন্য কাজ করছেন না, আপনারা বরং আওয়ামী লীগ থেকে পুনর্বাসনের অপেক্ষায় আছেন। দেশ অনিশ্চিত ভবিষ্যৎ এবং রক্তপাতের দিকে এগোচ্ছে। 6 দফা দাবি আদায়ে আগামীকাল দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সারা দেশে চলমান রাইজ ইন রেড কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা এমন ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 6 দফা দাবি আদায়ে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অতিরিক্ত সচিবের সাথে করা বৈঠক প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আরও কঠোর হচ্ছেন তারা। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে সারা দেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে প্লেকার্ড হাতে রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।
সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে রাইজ ইন রেড নামে মানববন্ধনে শনিবার দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি শিক্ষার্থীরা। আগামীকাল সারা দেশব্যাপী জেলাভিত্তিক সকল পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একযোগে মহাসমাবেশ পালন করবে। সকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা। তাদের যৌক্তিক 6 দফা দাবি উত্থাপন করেছে, আমরা তাদের উপর একটা সংহতি জানিয়ে আজকে মূলত আমরা আন্দোলন করতেছি। এটা আসলে আমাদের 6 দফা যৌক্তিক দাবি, যদি এই দাবি সরকারের পক্ষ থেকে না মানা হয় তাহলে আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের প্রধান ফটকের নাম ফলক লাল কাপড় দিয়ে ঢেকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা আমাদের কোনো দাবি মেনে নেয়নি এবং মেনে নেওয়ার কোনো আশ্বাস দেয়নি। আমাদের দাবি আমাদের যৌক্তিক দাবি, আমাদের দাবি যেন অতীব বিলম্বে মেনে নেওয়া হয়। আমাদের 6 দফা সরকার পক্ষ পর্যন্ত গেছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো বাস্তবায়ন হয়নি। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীরাও। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এসে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বরিশালের কারিগরি শিক্ষার্থীরাও। কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর চৌমাথা এলাকায় সেনাবাহিনী ও পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান নেন। আন্দোলনে অংশ নেন গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। লিখনকান্তি ভৌমিক, ডিভিসি নিউজ ডেস্ক। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের পর কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাধ্যমে হওয়ার পরেও আমরা গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা নিয়ে আলোচনা করেছি। সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে। আলাদা সচিবালয় করা, বিচার বিভাগের জন্য আর্থিক স্বাধীনতা দেওয়া এবং বিভাগীয় বেঞ্চ তৈরি করা, জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান বিচারপতি নিয়োগ করা এবং সেক্ষেত্রে উচ্চকক্ষের মতামত নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সংবিধানের মূলনীতি বিষয়ে আমরা আলোচনা করেছি যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা, এবং আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে, মৌলিক অধিকারগুলোর কথাও বলা থাকে, সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কিনা। তবে আমরা মূলনীতির ক্ষেত্রে বলেছি যে আমাদের যে 72-এর মূলনীতি এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে, সেই মূলনীতিগুলো আসতে পারবে না। সংবিধানে প্রত্যেক জাতিসত্তার স্বীকৃতি এবং প্রত্যেক জাতি, ধর্মীয় জনগোষ্ঠী এবং এছাড়া বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যেই স্বীকৃতি এবং অন্তর্ভুক্তি সেটার নিশ্চিত করতে হবে সংবিধানে। ইন্টারনেট প্রাপ্তির নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য করতে হবে। তবে এক্ষেত্রে অর্থনৈতিক অধিকারগুলো ধারাবাহিকভাবে নিশ্চিত করা হবে। আর এছাড়াও এর আগেও আমরা বলেছি যে প্রার্থী ন্যূনতম বয়সের ক্ষেত্রে আমরা 23 বছর বলেছি, ভোটারের বয়স 16 বছর। ডেপুটি স্পিকার আমরা একজন প্রস্তাব করেছি এবং সেটা বিরোধী দল থেকে হবে। এবং এছাড়া আমাদের যেই অনেক বিতর্কিত বিষয় বা সমালোচনা যে 70-এর অনুচ্ছেদ, সংসদ সদস্যের স্বাধীনতা এবং সংসদ বা সরকারি স্থিতিশীলতার সাপেক্ষে আমরা 70-এর অনুচ্ছেদের সংস্কারের কথা বলেছি। সেক্ষেত্রে অর্থ বিলের কথা বলা হয়েছে এবং স্বাধীন কমিশনের মাধ্যমে নতুন করে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব আমরা দিয়েছি। সংসদীয় যে সীমানা রয়েছে সেটা আমরা বলেছি যে একটা স্বাধীন কমিশন করে এটা নতুন করে, আগের কোনো সীমানায় আমরা যেতে চাই না, বরং নতুন করে এটা নির্ধারণ করতে হবে একটা স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এটা করা হবে না। তো মোটা থেকে আমাদের আজকে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এছাড়া যে পুলিশ সংস্কার কমিশনের স্প্রেডশিট দেওয়া হয়নি সে বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এছাড়া আমাদের দুদক, পুলিশ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন বিষয়ে আজকে কোনো আলোচনা হয় না, সেটা পরবর্তী যেদিন বৈঠক নির্ধারণ হবে সেদিন আসলে আলোচনা হবে।
প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য হুমকি স্বরূপ প্লাস্টিক ব্যবহার রোধে পাট মন্ত্রণালয়ের সাথে মিলে পাটের ব্যাগ উৎপাদন ও সহজলভ্য করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এমনটা জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, শিগগিরই কিছু বিশেষ প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করা হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে পরিবেশ অধিদপ্তর ও ইউএনআইডিওর আয়োজনে প্লাস্টিকের ব্যবহার নিয়ে সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, পরিবেশ ও মানব সভ্যতার জন্য প্লাস্টিক ভয়ঙ্কর। প্রয়োজনে অপ্রয়োজনে প্লাস্টিক ব্যবহার চলছে। সবাইকে প্লাস্টিক বা প্লাস্টিকজাত পণ্য ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। কোন সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বন্ধ করা সম্ভব না আমাকে বলে? সবটাই সম্ভব, সবটারই বিকল্প রেডি নেই। পাট মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা বেশ বড় পরিমাণে পাটের ব্যাগ প্রস্তুত করব। এই পাটের ব্যাগটা আমরা সাপ্লাই দেব সাবসিডাইজড প্রাইসে। খেলার খবর, সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। মাঠে নামার আগে ওপেনারদের আরও ধারাবাহিক হওয়ার তাগিদ অধিনায়ক নাজমুল শান্তর। টেস্ট স্ট্যাটাস পাওয়ার এত বছর পেরোলেও কখনো টেস্ট সংস্কৃতি গড়ে তুলতে না পারাকে দুঃখজনক বললেন টাইগার অধিনায়ক। বৃষ্টি শঙ্কা নিয়ে ম্যাচ শুরু সকাল 10টায়। বর্ণিল এই ট্রফিটা কার হাতে যাবে সেটা সময়ই বলে দেবে। শক্তিমত্তা হিসেব করলে তো বাংলাদেশেরই প্রাপ্য। প্রতিপক্ষ জিম্বাবুই বলেই হয়তো হিসাবটা একটু সহজ। তবে টেস্ট ফরম্যাটে এখনও তো আক্ষেপ কমেনি। টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময়টা 2 যুগ পেরোলেও হরহামেশাই এই ফরম্যাটে ভুগতে হয় টাইগারদের। আমার মনে হয় এত বছর টেস্ট খেলার পরেও যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয়, এটা অবশ্যই দুঃখজনক। আমার মনে হয় যে গত বছর আমরা 4টা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই 12টা টেস্টের মধ্যে। নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন। প্রায় 5 মাস পর শান্তদের সামনে টেস্ট মিশন। তবে বরাবরের মতো ওপেনার নিয়ে চিন্তা এখনও কমেনি ম্যানেজমেন্টের। অধিনায়ক শান্তই বা কতটুকু প্রস্তুত? প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিতে পেরেছে। এই বছরটা চেষ্টা করবো যে আরও কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি। বাট ওভারঅল আমি যদি বলি যে টপ অর্ডার অবশ্যই ভালো ক্রিকেট খেলতেছে না, বাট সবাই ওইভাবে মেহনত করতেছে, কষ্ট করতেছে, চেষ্টা করতেছে যে কিভাবে দলকে কন্ট্রিবিউট করা যায়। জিম্বাবুয়েও টেস্ট জিতেছে প্রায় বছর 4 আগে। বাংলাদেশের মাটিতে এবারও জয় পাওয়াটা যে কঠিন হবে সেটা সহজেই স্বীকার করে নিলেন জিম্বাবুয়ে অধিনায়ক। Being in Bangladesh is obviously বাংলাদেশে এসে খেলে জয় পাওয়াটা অনেক কঠিন, তবে আমাদেরও কিছু ক্রিকেটার আছে যারা ম্যাচ জেতাতে পারে। আশা করি ভালো কিছুই হবে এবার। তবে টেস্ট শুরুর আগে টাইগারদের জন্য স্বস্তির খবর। মিরাজের আঙুলের চোট নিয়ে শঙ্কার মেঘ অনেকটাই কেটে গেছে। তাই ফিট মিরাজকেই হয়তো পাওয়া যাবে প্রথম টেস্টে। সিলেটে দারুণ একটা সুখস্মৃতি আছে এই জিম্বাবুয়ের। বাংলাদেশের বিপক্ষে এখানে একটি টেস্ট খেলেই সেই ম্যাচেই জয় পেয়েছিল তারা। সফরকারীরা সেই অতীত দিয়ে যখন অনুপ্রেরণা খুঁজছেন, নাজমুল শান্তর সামনে তখন ঘরের মাঠে গেল বছরের সব টেস্ট হারের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।